11,000 টাকা বেসিক দিয়ে শুরু করেন বর্তমান প্রেক্ষাপটে। অর্থাৎ এই চাকরিটা হচ্ছে 13 গ্রেডের চাকরি এবং তৃতীয় শ্রেণীর। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য, একই সাথে সাথে লার্নিং এক্সিলারেশন প্রোগ্রাম ইন সেকেন্ডারি এডুকেশন হাতে নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার প্রশ্নটি হচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা যারা চাকরি প্রার্থীরা যখন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকরি করতে যান, তখন সেখানে 11,000 টাকা বেসিক দিয়ে শুরু করেন বর্তমান প্রেক্ষাপটে। অর্থাৎ এই চাকরিটা হচ্ছে 13 গ্রেডের চাকরি এবং তৃতীয় শ্রেণীর। একজন যখন সেকেন্ডারি এডুকেশনে চাকরি করতে যান, তখন বেসিক বেতন পান 16,000 টাকা। এটা 10ম গ্রেডের এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি। আমাদের দেশের প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা এই দুইটা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন। আমরা যদি ভালো শিক্ষার্থী ফিডার ইনস্টিটিউশন থেকে আমরা টারশিয়ারিতে পাঠাতে পারি, তাহলে সেখানে একটা রিসার্চ বেসড আমরা একটা আউটকাম পাব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, বর্তমান বাস্তবতায় 11,000 টাকা বেসিক এবং 16,000 টাকা বেসিক দিয়ে এই আসলে শিক্ষক হতে আগ্রহ নিয়ে এসে এখানে আসলে দিন শেষে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়। সেজন্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের বর্তমান প্রেক্ষাপটে, আপনিও বিদেশে দীর্ঘদিন থেকে এসেছেন, আপনি সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেছেন, সেই বাস্তবতায় আমরা এই ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষকদের মান উন্নয়নের জন্য, তাদের বেতন বৃদ্ধির জন্য, যাতে করে বেশি বেশি মানুষ বা শিক্ষার্থী এই ধরনের চাকরিগুলি করতে আগ্রহী হয়, সেটার জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটি জানতে চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং জনাব হাসনাত আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই বাজেট সেশনে আপনি উপস্থিত ছিলেন এবং আমার এই প্রথম প্রশ্ন যেটা ছিল মূল প্রশ্ন, সেখানে আমি বলেছি যে এই বাজেটে টোটাল জিডিপির 2% আমরা শিক্ষার জন্য রেখেছি। এবং শুধু তাই নয়, আমাদের যেটি পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনা মতন যদি আগাতে পারি, ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5%-এ নিয়ে যেতে চাই। এবং অবশ্যই এগুলো আমরা যখন দেখেছি, স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। আমাদের তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার যেরকম কর্মসূচি রয়েছে, প্রশিক্ষণ দেওয়ার যেরকম পরিকল্পনা রয়েছে, বোথ সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি, একই সাথে পর্যায়ক্রমিকভাবে আমরা যাতে তাদের সম্মানীয় বৃদ্ধি করতে পারি। আমরা অনেক সময় দেখি যে প্রাইমারি স্কুলের টিচাররা, এই সংসদে দাঁড়িয়েও আমি বলেছি যে অনেক সময় আমরা এখনও দেখি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করিয়ে হয়তো আরেকটি সেকেন্ড একটি কোনো জবে অথবা কৃষিকার্যে যেটাই হোক একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়, তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে আমরা অনেক শিক্ষকের ক্ষেত্রেই দেখেছি এরকম ঘটনা ঘটে। এই কাজটি যাতে তাদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি এবং পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব এই দেশে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য হেলেন জেরি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য আমাদের নেতা আলহাজ শাহজাহান চৌধুরীর বক্তব্যের মাধ্যমে বিষয়টা স্পষ্ট। আমার 1 মিনিট বক্তব্য হচ্ছে, চট্টগ্রাম মহানগর যে প্রকল্পটি 2017 সনে গৃহীত হয়েছে, 9 বছরের পরও এখনও চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা যাচ্ছে না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে ওখানে সমন্বয়হীনতা বেশি কাজ করে। আরেকটা বিষয়, চট্টগ্রামের 16 বাঁশখালীর মানুষ, 50,000 মানুষ এখন পানিতে বন্দী। মাননীয় দুর্যোগ মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ, এছাড়া মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের প্রতি অনুরোধ, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ডের আমাদের কর্মকর্তা আর বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেকশন, 3টা যৌথভাবে মিলে যদি আমরা সুইচ গেট এবং খাল খননের বিষয়
এবং ড্রেনেজের বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যদি চিহ্নিত করে আমরা সমন্বিত প্রয়াসের মধ্য দিয়ে যদি বাংলাদেশের সকল সেই দুর্গত এলাকায় যদি কাজ করা হয়, আমার মনে হয় পার্মানেন্ট একটা সলিউশন হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। আজ কার্যপ্রণালী বিধি 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 45টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন যথাক্রমে 1 জনাব মোহাম্মদ আবু তালিব, ঝিনাইদহ 4। আমি সংখ্যাগুলোর টাইম বাঁচানোর জন্য পড়ছি না, সিরিয়াল অনুসারে পড়ছি। জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, ঝিনাইদহ 3। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা 16। সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4। জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1। আরিফা সুলতানা, মহিলা আসন নম্বর 30। জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4। জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর 2। জনাব মোহাম্মদ AM মাহবুবউদ্দিন, নোয়াখালী 1। শেখ মোহাম্মদ রাজাউল ইসলাম, নওগাঁ 6। জনাব ফখরুদ্দিন আহমেদ, ময়মনসিংহ 11। জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট 1। হেলেন জেরিন খান, মহিলা আসন নম্বর 9। জনাব মোহাম্মদ আব্দুল সত্তার, নীলফামারী 1। মমতাজ আলু, মহিলা আসন নম্বর 28। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3। জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1। জনাব SM ফয়সল, হবিগঞ্জ 4। জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। মোহাম্মদ শামসুর রহমান, শিমুল বিশ্বাস, পাবনা 5। মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4। শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5। মাসুম মুস্তফা, নেত্রকোনা 5। জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, শেরপুর 3। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, ভোলা 4। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4। জনাব ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর 4। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2। জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, নরসিংদী 5। জনাব জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী 2। জনাব মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 3। জনাব রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি 1। শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জামালপুর 5। জনাব লুৎফুর রহমান, কক্সবাজার 3। মানসুরা আক্তার, মহিলা আসন নম্বর 26। কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 1। রাশেদা বেগম হীরা, মহিলা আসন নম্বর 3। শওকত আরা আক্তার, মহিলা আসন নম্বর 33। জনাব মোহাম্মদ এনামুল হক, নওগাঁ 2। নোটিশগুলির মধ্য হতে আমি মাননীয় সংসদ সদস্য যথাক্রমে রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি 1। রাশেদা বেগম হীরা, মহিলা আসন নম্বর 3 এবং শওকত আরা আক্তার, মহিলা আসন নম্বর 33-এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে আন্তরিকভাবে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ঠিক ততজন সদস্য বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকের বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ পড়বেন না। প্রথমেই 2 মিনিট বক্তব্য রাখবেন সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জনগুরুত্বপূর্ণ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর প্রতি ঢাকা 4 সংসদীয় আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা জুরাইন রেল ক্রসিং। এটা অনেক পুরাতন একটা রেল লাইনেরই একটা স্থান। এখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। এখানে পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং অনেক যানবাহন চলাচল করে। কিন্তু এখানে পারাপারের জন্য কোনো নিরাপদ কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমি রেল লাইনের জুরাইন রেলগেট নিচ দিয়া ওখানে অর্থাৎ একটি আন্ডারপাস অত্যন্ত জরুরি। আমাদের গত সপ্তাহেও একজন লোক মারা গিয়েছে। এভাবে প্রায় দিনই অনেক লোক আহত হচ্ছে পারাপার হতে যে।
এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এই রেল লাইনের এখানে একটি আন্ডারপাস নির্মাণের জন্য আমি মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি। এখানে ফুটওভার ব্রিজ করার মতো অবস্থা নেই, কারণ ওখানে এক্সপ্রেস ওয়ে থাকার কারণে এটা আন্ডারপাসের আর বিকল্প কোনো ব্যবস্থা নেই। এজন্য আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে অনতিবিলম্বে এই আন্ডারপাসটা নির্মাণ করা জরুরি। প্রতিদিনই অসংখ্য লোক আহত হচ্ছে এবং নিহত হচ্ছে, কাজেই জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে আমি মাননীয় মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।